আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। হ্যাঁ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, স্বাগত জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাকরণের, তাই না, প্রায় শেষের দিকে আছি। আমরা ব্যাকরণে অনেক গুরুত্বপূর্ণ টপিক শেষ করেছি। হ্যাঁ, ধ্বনিতত্ত্ব, আমরা ধ্বনি পরিবর্তন, তারপরে আমাদের সমাস, তারপরে সন্ধি, পদ প্রকরণ, কারক, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, তাই না? হ্যাঁ, তো তাহলে তোমরা আগামী দিন একটা পরীক্ষা দিয়ে নাও সোমবারে, বানান বাক্য শুদ্ধির, নাকি? আগামী সোমবারে তোমরা একটা পরীক্ষা দিয়ে নিবে, ঠিক আছে? পরীক্ষা দিব আমরা বানান শুদ্ধি এবং বাক্য শুদ্ধি। জাকিউল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাকিরুল, হ্যাঁ বাবা, চোখে ভালো দেখতে পাচ্ছিলাম না। হাসান মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। রীতা মল্লিক, ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি ফেরদৌস। হ্যাঁ জাকিরুল, ভালো আছি বাবা। হ্যাঁ জাকিরুল, ভালো আছি। মামুনুর রশিদ, তারপরে লিমা, ওয়ালাইকুম আসসালাম লিমা। মমিন, নয়ন, শাহরিয়ার, শানু শাহরিয়ার, ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার। তারপর নৌসিন নাহারকে দেখতে পাচ্ছি। তারপরে শামিন আক্তার, শিউলি, ওয়ালাইকুম আসসালাম শিউলি। প্রকৃতি, আজমল, মিশু, ওয়ালাইকুম আসসালাম মিশু। হ্যাঁ, ভালো আছি শাহরিয়ার, ভালো আছি বাবা। ইরফানজুম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেক ভালোবাসা উঠছে দেখি আজকে। হ্যাঁ, জুয়েল কিবরিয়ার কি করছে আজ? ভালোবাসার ঘন ঘটা। হ্যাঁ, অনেকে কান্নার কে উড়াচ্ছে, একটা কান্নার চিহ্ন উঠলো কেন, কি ব্যাপার? হ্যাঁ, অনেক ভালোবাসা উঠছে, দেখে ভালো লাগছে। হাসান মাহফুজ, আজকে পরীক্ষা ছিল? কি পরীক্ষা ছিল? বানান বাক্য শুদ্ধির। আমি তাহলে নিব, সমস্যা নেই। বলো তো মাহফুজ, কিসের পরীক্ষা ছিল বাবা? আজকে কি পরীক্ষা নিতে এসেছিলাম বলো, আমি নোট করে নিচ্ছি, নিয়ে নিব, সমস্যা নাই। কোশ্চেন করা আছে, খালি লিঙ্ক দিয়ে দিব। বলো কিসের পরীক্ষা ছিল, কিসের, কি কি টপিকের উপরে বলো, দ্রুত বলো, একজন কমেন্টসে লেখো। পরীক্ষা নিয়ে নিব ইনশাল্লাহ। বলো কোন টপিকের পরীক্ষা ছিল? বানান বাক্য শুদ্ধির। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিব। হবে, প্রশ্ন রেডি আছে। তাই তো আমি গতদিন একবার নিতে চেয়ে নিয়ে নিতে আমাদের পরীক্ষা, ঠিক আছে বাবা? হ্যাঁ, বানান এবং বাক্য শুদ্ধির পরীক্ষা। তো ঠিক আছে, পরীক্ষা থাকলে তো প্রশ্ন তো আমার রেডি আছে। আমি ভাবছি যে গতদিন বলেছি কিনা। হ্যাঁ, আমি আবার ভাবছি যে গতদিন তোমাদের বলেছি কিনা, হঠাৎ করে বললে আবার তোমার পরীক্ষা দেবে কিনা। তো বলে থাকি তাহলে তো আরো ভালো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা ক্লাস করবো এখন। ক্লাস শেষে আমরা 9টায় আমি ক্লাস শেষ করব, করে তোমাদের বানান শুদ্ধ বাক্য শুদ্ধ এই দুটো লেকচারের উপর পরীক্ষা, ঠিক আছে? এখন আমরা পড়ব প্রত্যয়। দেখো, প্রকৃতি ও প্রত্যয়। আচ্ছা, বাক্য প্রকরণ কি করিয়েছি গতদিন? বাক্য প্রকরণ মনে হয় করিয়েছি, তাই না? সরল, জটিল, যৌগিক, অস্তি, নীতি, হ্যাঁ করিয়েছি। এখন আমরা প্রত্যয় করব। লেখো, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় একটি বড় টপিক। এই প্রত্যয় টপিকটা শেষ হলে আমাদের ব্যাকরণের কিন্তু বড় বড় গুরুত্বপূর্ণ টপিকগুলি শেষ হবে। ভালো করে শুনে নাও, ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ বড় বড় টপিক। আচ্ছা, সরল জটিল হয়নি, বাক্য প্রকরণ হয়নি না? আচ্ছা, তাহলে বাক্য প্রকরণটা করিয়েই আমরা তাহলে, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রত্যয় যাব, বাক্য প্রকরণটা পড়িয়ে নিই। বাক্য প্রকরণটা পড়িয়ে এই প্রত্যয়টা পড়ালে কিন্তু ব্যাকরণের আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলি, অতি গুরুত্বপূর্ণ টপিক, সেগুলি শেষ হবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বাক্য প্রকরণটা শেষ করেই নিই। লেখো, বাক্য প্রকরণ। লেখো, ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বয়স হয়ে গেছে রে বাবা, মনে থাকে না, তাই না? হ্যাঁ, যে তোমরা মনে করাই দিবা তো, তাই না? বুঝো নাই? হ্যাঁ, বয়স হয়ে গেছে, এত কিছু কি মনে থাকে? মাস্টাররা বয়স হয়ে গেলে তেমনি স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। হ্যাঁ, কাজে আমার বয়স হয়ে গেছে, তোমরা ইয়ং স্টুডেন্ট, আমাকে মাঝে মাঝে মনে করাই দিবা।
তো ঠিক আছে, আমরা আজকে বাক্য প্রকরণ পড়াবো আর বাক্য শুদ্ধি বানান শুদ্ধির পরীক্ষা নেব। ঠিক আছে, কথা যা আছে কাজ তাই হবে, কোনো সমস্যা নাই। তাহলে লেখো বাক্য প্রকরণ। প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। প্রকরণ শব্দের অর্থ কি? প্রকারভেদ। তাহলে বাক্য প্রকরণ শব্দের অর্থ কি? বাক্যের প্রকারভেদ। এখন বাক্যের সংজ্ঞা কি আমি কমেন্টসে লিখতে চাই, আমি ভুলে গেছি। বলেন, বাক্যের সংজ্ঞা লেখেন কি একজন? বাক্যের সংজ্ঞা কই? কেউ লিখছেন না তো। বাক্য কাকে বলে? লিখতে কষ্ট হচ্ছে না স্যার, অনেক বড় সংজ্ঞা। আচ্ছা, তাহলে আমি বলছি, দেখেন, এক বা একাধিক পদ সুশৃঙ্খলভাবে বসে যদি, এক বা একাধিক পদ সুশৃঙ্খলভাবে বসে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। এক বা একাধিক পদ সুশৃঙ্খলভাবে বসে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। তো বাক্য প্রকরণ মানে আমরা বাক্যের প্রকারভেদ নিয়ে কথা বলবো। তাহলে বাক্যকে কি প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয় গঠনগত ভাগ, আরেকটিকে বলা হয় অর্থগত। বাক্যকে প্রধানত দুই ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটি গঠনগত, আরেকটির নাম কি অর্থগত। গঠনগতভাবে বা গঠন অনুসারে বা গঠনের ভিত্তিতে বাক্য কি তিন প্রকার। কি কি? সরল, জটিল, যৌগিক। সরল, জটিল, গঠনের ভিত্তিতে বা গঠন অনুসারে বা গঠনগতভাবে বাক্য কয় প্রকার? তিন প্রকার। কি কি? সরল, জটিল, যৌগিক। অর্থগতভাবে বা অর্থের ভিত্তিতে বা অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? পাঁচ প্রকার। কি কি? জি লেখেন। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। জি, আর এইভাবে যদি না লেখেন তাহলে বাংলায় লেখেন। এইভাবে আপনারা বোঝেন ভালো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এটাকে বাংলা করবেন। অ্যাসার্টিভ মানে কি? বিবৃতিমূলক। তারপরে ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবাচক। অপটেটিভ মানে কি? ইচ্ছা বা প্রার্থনা। না স্যার, ইম্পারেটিভ আগে, ইম্পারেটিভটা আগে লিখি। আদেশ বনুজ্ঞা। ইম্পারেটিভ আদেশ বা অনুজ্ঞা। অপটেটিভ ইচ্ছা বা প্রার্থনা। এক্সক্লেমেটরি বিষয়। অর্থগতভাবে বা অর্থ অনুসারে বা অর্থের ভিত্তিতে বাক্য কয় প্রকার? পাঁচ প্রকার। বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য, আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য এবং বিস্ময় সূচক বাক্য। আমরা কিন্তু মূল আলোচনা করব এই তিনটা জিনিস। জি, আমাদের আজকের প্রধান আলোচনা হচ্ছে সরল, জটিল, যৌগিক। প্রধান, তবে প্রধানের পাশাপাশি এটা নিয়ে অল্প একটু কথা বলবো। যদি এটি সহজ বিষয়, বিশেষ পরীক্ষায় সাধারণত
আসে না বা কম আসে, তবু একটু বলে নিব, হালকা একটু বলে দেবো, যাতে আপনারা যারা একটু কম বোঝেন বা তাদের একটু সুবিধা হলো, যারা জানেন তাদের একটু রিভিশন হলো। আর মূল আলোচনা, আজকের মূল আমাদের আলোচনা সরল জটিল যৌগিক। ক্লিয়ার? জি। তো এখন হয়তো পরীক্ষা আসবে এমন যে নিচের কোনটি বিবৃতিমূলক বাক্য, কোনটি প্রশ্নবোচক বাক্য, কোনটি বিস্ময়সূচক বাক্য, কোনটি ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। তো এইগুলো বাক্যের সাইজ দেখে আপনারা চিনতে পারবেন। যদি বাক্যের সাইজ দেখে না চিনেন তাহলে বুঝতে হবে যে আপনাদের এখনো পড়ার বয়স হয়নি। নিচের কোনটি ইচ্ছাসূচক বাক্য, কোনটি প্রশ্নসূচক বাক্য, কোনটি বিষয়, এটা আমি বুঝিয়ে দিব আর আপনি বুঝে নেবেন। বিষয়টা আসলে এমন না, আপনি বাক্যের কি সাইজ দেখেই বুঝতে পারবেন যে কি জাতীয় বাক্য। ঠিক আছে? তো তার মধ্যে সবচেয়ে সহজ প্রশ্নবাচক বাক্য, একেবারে সিম্পল, যে বাক্যের দ্বারা প্রশ্ন করা হয়, যে বাক্যের দ্বারা প্রশ্ন করা হয়। তো নিচের কোনটি প্রশ্নবোধক বাক্য, এটাকে আমি বোঝাবো তারপর বুঝবেন না ভাই, তাহলে বুঝতে হবে আপনার সার্কিটের সমস্যা আছে বা আপনার এখনো বয়স হয়নি। প্রশ্নবোধক বাক্য দেখে বোঝা যাবে। আর সবচেয়ে সহজ বুদ্ধি, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। জি। বিস্ময়সূচক বাক্য, বুঝেন না? জি। এটা আমার বোঝানোর কোনো দরকার নাই। যে বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ করা হবে, আর সিম্বল কি? সিম্বল ওই যে বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন থাকবে। বাক্যের প্রথমে থাকতে পারে, শেষেও থাকতে পারে, যেখানে খুশি সেখানে থাক, কিন্তু বাক্যে অবশ্যই বিস্ময়সূচক বা বিস্ময়বোধক চিহ্ন থাকতে হবে। শিবলি লিখেছে, ছি 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 ছি, তুমি এত খারাপ, আহ তুমি এত ভালো, ও কি সুন্দর, সি কি বান্দর। জি, তাই না? বিস্ময়, বিস্ময় ভালো হতে পারে, খারাপ হতে পারে। আহ কি আরাম, রুফ বড্ড লেগেছে, তাই না? আহ হাই আমার কি সর্বনাশ হলো, সাবাস বাংলাদেশ, হ্যাঁ সাবাস আমরা খেলায় জিতেছি। তো যাই হোক, আমরা বুঝতে পারছি। আর বাক্য দেখে তো আরোই চেনা যাবে, বিস্ময়সূচক চিহ্ন থাকবে। ইচ্ছা বা প্রার্থনা, যে বাক্যের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা, যে বাক্যের দ্বারা ইচ্ছা বা জি যে বাক্য দ্বারা ইচ্ছা বা কি প্রার্থনা, ইচ্ছা, বুঝেন না? বাক্য দেখে বুঝবেন না? আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি যদি আকাশে উঠতে পারতাম, আমি যদি আলেয়াকে পেতাম, তাই না? আপনার ইচ্ছা কি? লেমন, লেমন ভাবছে দীপিকা পাড়ুকোন যদি আমার হতো, তাই না? আপনাদের সবার মনে একটি ইচ্ছা কি? আমি যদি বিশেষ ক্যাডার হতে পারতাম, আমি যদি বিশেষ ক্যাডার হতে পারতাম, আমি যদি রাজা হতাম, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আবার যদি ছেলেবেলা ফিরে পেতাম, আবার যদি ছেলেবেলা ফিরে পেতাম। ইচ্ছা বা প্রার্থনা, আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি চিরজীবী হও, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাক্য দেখলে, বাক্যের সাইজ দেখলে বোঝা যাবে ইচ্ছা বা প্রার্থনা। আদেশ বা অনুজ্ঞা, আদেশ বা অনুজ্ঞা। আদেশ মানে শুধু আদেশ না, আফরোজা বলছে আমি যদি জুয়েল কিবরা স্যারের মতো বাংলা পারতাম। এই যে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, আমি যদি জুয়েল কিবরা স্যারের মতো বাংলা পারতাম। বিল্লাল সর্দার লিখছে আমি যদি কে আফগানিস্তানের প্রেসিডেন্ট হতাম। নাকি বিল্লাল? বিল্লালের ইচ্ছা কি? প্রধানমন্ত্রী কোথাকার? আফগানিস্তানের না কঙ্গোর না নাইজেরিয়া না সাদ কোথাকার? আচ্ছা, আদেশ বনুজ্ঞা সূচক বাক্য, চারটি ঘটনা ঘটবে এখানে: আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। হ্যাঁ, জুয়েল স্যার দীর্ঘজীবী হোক, লিমনের প্রার্থনা। মরিয়ম খাতুন বলছে আবার যদি মায়ের কোলে ফিরে যেতে পারতাম। জি, তো বুঝতে পারছেন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা। আদেশ বা অনুজ্ঞা। তো আদেশ বা অনুজ্ঞা, অনুজ্ঞা বলা হয়েছে এই জন্যই যে আদেশ বা অনুজ্ঞার মাঝে কিন্তু শুধু আদেশ না, চারটা জিনিস মনে রাখবেন: আদেশ, উপদেশ,
অনুরোধ নিষেধ। আদেশবাচক অনুজ্ঞাবাচকের মাঝে মূলত আদেশ, শুধু আদেশ না, আদেশ, উপদেশ, অনুরোধ এবং কি নিষেধ। যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝানো হয়, যে বাক্যে দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝানো হয় তাকে আদেশ বা অনুজ্ঞা। বাড়ি যাও, বাড়ি যাও, এদিকে এসো, বইটা দাও, দয়া করে বইটা দাও, অনুগ্রহ করে বইটা দাও, প্লিজ 100 টাকা দাও, প্লিজ প্লিজ, দয়া করে, অনুগ্রহ করে, কাল একবার এসো, ঠিক মন দিয়ে পড়াশোনা করো, রোদে ঘোরাঘুরি করো না, আলিয়াকে ভুলে যাও, আলিয়ার পিছনে আর ঘুর ঘুর করো না, তাই না? লেখাপড়া বাদ দিয়ে খালি ফেসবুকিং মেরো না, হ্যাঁ, আর খালি ছবি তুলে ফেসবুকে দিও না। জি, যা আদেশ, উপদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, চারটে। আদেশ করলেও আদেশ বনুজ্ঞা, উপদেশ দিলেও আদেশ বনুজ্ঞা, অনুরোধ করলেও আদেশ বনুজ্ঞা এবং নিষেধ করলে, রোদে ঘোরাঘুরি করো না, তাই না, বাজে ছেলের সাথে মিশো না, বেশি রাত করে ঘরে ফিরো না, নিষেধাত্মক অনুজ্ঞা, অনুরোধমূলক অনুজ্ঞা, উপদেশাত্মক অনুজ্ঞা, আদেশাত্মক। তো এইগুলোকে আমার অনেক বেশি কথা বলে টাইম নষ্ট করার দরকার আছে মনে হয় না। শুধু একটা জিনিস বোঝাচ্ছি যে আদেশ বা অনুজ্ঞার মাঝে শুধু আদেশ না, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ সব মিলে কি আদেশ বা অনুজ্ঞা। আর বিবৃতি, যে বাক্যের দ্বারা সাধারণ কোনো ঘটনার বর্ণনা দেওয়া হয়। যে বাক্যের দ্বারা, বিলাল কফি খাবে? ঢেলে দিব? ঢেলে দিই, খাবেন? নেন, হা করেন সবাই, হা করেন। জুয়েল চা খাই, জুয়েল যে চা খায়, তো চা খাইলে আমাদের কি সমস্যা? আমরা কি জুয়েলকে খেতে বলেছি? তাকে নিষেধ করেছি? তাহলে অনুরোধ করেছি? তাহলে উপদেশ দিয়েছি? না, জুয়েল চা খায় এটা আমরা বর্ণনা দিচ্ছি, বর্ণনা। পাখি ওড়ে, নদী বয়, ছেলেরা খেলা করে, তো ছেলেরা খেলা করলে আমার কি করার আছে? বায়ু বয়, তো বজ্ঞা, আমার কি? বৃষ্টি হয়, হোক। আর যদি হ্যাঁ বৃষ্টি থাম, থাম বেটা বেদ্য, বৃষ্টি থাম, তাহলে অনুজ্ঞা। প্লিজ বৃষ্টি, প্লিজ, আল্লাহর দোহাই লাগে থাম, আমি একটু বাইরে ঘুরতে যাবো, তা অনুজ্ঞা। বাবা বাজারে যায়, তো যাই যাই যাই, বর্ণনা, বর্ণনা। পাতা পড়ে, পাখি ওড়ে, চাঁদ উঠেছে, যে অনুজ্ঞা। অনুজ্ঞার আসলে বিবৃতি। মিনা গান গায়, তো গাই গাক, আমার কি? আজল মিনা গান গাও, মিনা গান গাও, তাহলে কি? অনুজ্ঞা, আদেশ বলুন। প্লিজ মিনা, প্লিজ গান গাও, আয় মিনা গান গা, বেয়াদ্দ মিনা গান গা, এক থাপড়তে গল্প গান গা, তা অনুজ্ঞা। আয় মিনার গান গাইস না, থাম, গান গায়ে গায়ে কান ঝালাফালা করে দিস, থাম, তা অনুজ্ঞা। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। বলছে মিনা গান গায়, তো গায়, বিবৃতি। মিনা কি গান গায়? মিনা কি গান গায়? মিনা কি আজ গান গাবে? প্রশ্ন। আহ, মিনা কি গান গাইলো? ও, মিনা কি গান গাইলো? কি বিষয়? আজ যদি মিনা গান গাইতো, আজ যদি মিনা গান গাইতো, কি ইচ্ছা, আকাঙ্ক্ষা। আজ যদি মিনা গান গাইতো, আকাঙ্ক্ষা। বুঝতে পারলেন? আর মিনা কি আজ গান গাবে? প্রশ্ন। মিনাজকে কি গানে গাইলো? বিস্ময়। মিনা গান গাও, আদেশ। প্লিজ মিনা গান গাও, তাও আদেশ। মিনার গান গেও না, তাও আদেশ। আর মিনা গান গাই। যে বাক্যের দ্বারা সাধারণ কোনো ঘটনার কি
বিবরণ বা বিবৃতি দেওয়া হয়। এই যে বিবৃতিমূলক যে বাক্যটা, বিবৃতি, এটার দুটি ভাগ, একটিকে বলে অস্তিবাচক, একটিকে বলা হয় নেতিবাচক। এই অস্তিবাচককে বলা হয় হ্যাঁ বোধক, নেতিবাচককে বলা হয় না বোধক। হ্যাঁ বোধক আর কি না বোধক। আর একটু কঠিন করে এটাকে কোনো কোনো বইয়ে বলা আছে নয়ার্থক, আর এটাকে এটা সদর্থক, আর এটা কি অর্থক। জি, বিবৃতিমূলক যে বাক্য, বিবৃতিমূলক বাক্যটা কি দুই প্রকার। বিবৃতিমূলক বাক্যটা দুই প্রকার, অস্তিবাচক আর নেতিবাচক। অস্তিবাচক আর নেতিবাচক। অস্তিবাচককে বলে হ্যাঁ বোধক, নেতিবাচককে বলা হয় না বোধক। ইংরেজিতে বলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আর অস্তি বা হ্যাঁ বোধককে বাংলায় বলা হয় সদর্থক। কি বলা হয়? সদর্থক। আর নেতিবাচককে বলা হয় নয়ার্থক। এখন এটা পরীক্ষা আসবে, নিচের কোনটি অস্তিবাচক বাক্য, কোনটি নেতিবাচক বাক্য। আবার আসতে পারে, তাই না? রূপান্তর। আমাদের মূল কাজ এখানে দুইটা, কিন্তু এই টপিক থেকে মূল কাজ আমাদের দুইটা। কি? একটা হচ্ছে কি অস্তি আর নীতি চেনা, আর একটা হচ্ছে রূপান্তর। বুঝতে পেরেছ? হ্যাঁ, জি ভাইয়া। আজকে সাহিত্য, আজকে কয় তারিখ? শনিবার। না ভাইয়া, লিখিতের ক্লাস কেন? লিখিতের ক্লাস তো শনিবারে না, আজকে ব্যাকরণের ক্লাস। জি, বিথি উপরে। ওই ওই আমার ছোট ফোনে ফোন দেন, আমার ছোট ফোনটায় ফোন দেন। জি, আমি ক্লাস নিচ্ছি। জি ভাই, দুঃখিত বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের দুটো কাজ হয় না কেন? কি কাজ? কাজ হচ্ছে একটা চেনা, বলেছে দুটো কাজ, একটা হচ্ছে চেনা আর একটা কি রূপান্তর। তো আমরা এবার একটু এই রূপান্তরের দিকে যাব। ছেলেটি পাপী, লোকটি অসভ্য। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, ছেলেটি পাপী বা লোকটি অসভ্য, এই বাক্যগুলো কি অস্তিবাচক না নেতিবাচক? বলেন। এই যে বাক্যগুলো লিখেছি, এই বাক্যগুলি অস্তিবাচক না নেতিবাচক? কেউ বলতে পারবেন? কমেন্টস করেন দেখি কারা কারা। আচ্ছা, মাহফুজ বলছে অস্তিবাচক, সাবরিনা বলছে নেতিবাচক, আফসারা ঋতু বলছে অস্তিবাচক। অস্তিবাচক, অস্তি অস্তি। আচ্ছা, একজন সাবরিনা ফেরদৌস লিখেছে নীতি, আফরোজা জাহান বৃষ্টি লিখছে নেতিবাচক। আচ্ছা, নেতিবাচক যারা লিখেছে, মরিয়ম খাতুন, তারা কেন নেতিবাচক লিখেছে? যে স্যার, ছেলেটি যে পাপী, যে লোকটি যে অসভ্য, তাহলে এটা কেমন করে অস্তিবাচক হবে? তাই না? যারা লিখেছ নেতিবাচক তারা জেনে নাও যে লোকটি পাপী, অসভ্য, শয়তান, বেয়াদব, হারামজাদা, যাই বলি না কেন, বাক্য নেতিবাচক হবে না। শব্দটি নেতিবাচক, পাপী, অসভ্য, তাই না, বেয়াদব, শয়তান, শব্দটি নেতিবাচক, কিন্তু বাক্য নেতিবাচক না। শব্দ যত অশ্লীল, যত অসভ্য, যতই খারাপ খারাপ শব্দ দেন, বাক্য কখনো নেতিবাচক হবে না। বাক্য নেতিবাচক হতে হলে বাক্যের সাথে না, নেই, নয়, নহে থাকতে হবে।
না, নেই, নয়, নহে থাকতে হবে। বুঝতে পারছেন? শব্দ যতই নেগেটিভ দেন সেটাতে বাক্য নেতিবাচক হবে না। বাক্য নেতিবাচক হতে হলে কি লাগবে? বাক্যের মধ্যে না, নেই, নয়, নহে থাকতে হবে। আপনি যত ভালো ভালো শব্দ দিবেন দেন, কিন্তু না, নেই, নয়, নহে থাকলে নেতিবাচক হবে। তাই শব্দ দিয়ে অস্তি নীতি নয়, ফর্ম কি? যে বাক্যে না, নেই, নয়, নহে, নেই এগুলো থাকবে সেটা নীতি, আর যে বাক্যগুলো থাকবে অস্তি। তাহলে আমায় নহে গো ভালোবাসো মোর গান, নেতিবাচক। প্রিয় যাই যাই বলো না, নেতিবাচক। জি, আমি আজ ভাত খাবো না, আজ বৃষ্টি হবে না, হ্যাঁ, ছেলেরা বল খেলবে না, নেতিবাচক। ছেলেটি পাপী, লোকটা অসভ্য, অস্তিবাচক। এবং ছেলেটি পাপী এটা যদি অস্তিবাচক হয় তাহলে আমরা এর নেতিবাচক করব। তাহলে নেতিবাচক কি হবে? ছেলেটি পাপী, এই বাক্যটি আমরা বলছি অস্তিবাচক। তাহলে পরীক্ষা বলবে এই বাক্যটি নেতিবাচক রূপ নিচের কোনটি? ছেলেটি পাপী এটা দিয়ে বলবে এই বাক্যের নেতিবাচক রূপ নিচের কোনটি? কি করবেন? ছেলেটি পাপী নয়, নেতিবাচক হয়েছে না? হয়নি? আফরোজা খানম ছেলেটি পাপী নয়। না, বেলা তোমার হয়নি, আফরোজার হয়নি। সাদিয়া ইয়াসমিন বেলা তোমার বাক্যটি রূপান্তর হয়নি, আর আফরোজা খানমের হয়নি। আমি বলেছি বাক্যটা দিয়েছি ছেলেটি পাপী, ছেলেটি পাপী, আর তুমি নেতিবাচক হচ্ছে ছেলেটি পাপী নয়। তাহলে অর্থ চেঞ্জ হয়ে গেল। আমি যা বলছি আর তুমি বাক্যই তো আলাদা করে নিচ্ছ, বাক্য তো আলাদা করা যাবে না। বাক্যের রূপান্তর মানে বাক্যের অর্থ চেঞ্জ হবে না। আমি বাক্যটা দিলাম ছেলেটি পাপী, তুমি বললা ছেলেটি পাপী নয়, তাহলে তো ভিন্ন বাক্য হয়ে গেল। তো ভিন্ন বাক্য দিয়ে তো রূপান্তর না, রূপান্তর হলো বাক্যের অর্থকে, আগের বাক্যের অর্থকে ঠিক করতে হবে। তাহলে বাক্য রূপান্তরের ক্ষেত্রে কোন বিষয়টা খেয়াল রাখতে হবে? কোনোভাবে বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না। নেতিবাচকও করতে হবে কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। তাহলে ছেলেটি পাপী এটাকে বলতে হবে ছেলেটি নিষ্পাপ নয়, ছেলেটি নিষ্পাপ নয়। গুড। লোকটি অসভ্য, তাহলে লোকটি সভ্য নয়। ঠিক আছে? এই তো বুঝে গেছো, খুবই সিম্পল। পাহাড় দূরে, পাহাড় দূরে, তাহলে অস্তিবাচক, দূরে, তাহলে নেতিবাচক হবে পাহাড় দূরে নয় হবে। আমি বললাম পাহাড় দূরে, তুমি বললাম পাহাড় দূরে নয়, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল। তাহলে পাহাড় দূরে অস্তিবাচক হবে পাহাড় নিকটে নয়, পাহাড় কাছে নয়। তাকে আমি বিশ্বাস করি না, তাকে আমি বিশ্বাস করি না। তাহলে বললেন তাকে আমি বিশ্বাস করি, তাহলে হবে না, আমি তাকে বিশ্বাস করি না, না কেটে দিলে তো অস্তিবাচক হয়ে গেল। আমি তাকে বিশ্বাস করি, কিন্তু বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে গেল। প্রশ্নে যে বাক্য আছে তার অর্থ চেঞ্জ করা যাবে। তাহলে তাকে আমি বিশ্বাস করি না, এর অস্তিবাচক কি? তাকে আমি কি অবিশ্বাস করি। শিউলি গাধা ভুল করে ফেলেছিস, ভালো করে খেয়াল কর। আমি তাকে অবিশ্বাস করি না, কি হলো? আমি বিশ্বাস করি না বললাম আর তুই বলছিস অবিশ্বাস করি না। না, অবিশ্বাস করি না বলে তো নেতিবাচক হয়ে গেল। আমি তাকে অবিশ্বাস করি, তাকে আমি অবিশ্বাস করি। হইম কিছু বলিল না, হইম কিছু বলিল না। ঠিক আছে, ঠিক আছে শিউলি, সরি, আমি মেনে নিলাম। হ্যাঁ, তাহলে হইম কিছু বলিল না, যদি বলেন হইম কিছু বলিল তাহলে হবে? তাহলে হইম কিছু বলিল না এর অস্তিবাচক কি? হইম চুপ রহিল, হইম
নিশ্চুপ থাকলো, নির্বাক থাকলো, নীরব থাকলো, চুপ থাকলো, তো খুবই কঠিন না। পাপ করো না, বলেন পাপ করো না, কি হবে? অপাপ করো নাকি? পাপ করো না, অপাপ করো, পুণ্য করো। পাপ করতে নিষেধ করেছে, পুণ্য করতে তো বলেনি। তাহলে পাপ করো না, হ্যাঁ, তাহলে নিষ্পাপ থাকো, গুড, থ্যাংক ইউ। অথবা পাপ থেকে বিরত থাকো, হ্যাঁ মাকসুদা, পাপ থেকে দূরে থাকো, পাপ থেকে বিরত থাকো। পাপ করো না, হ্যাঁ, নিষ্পাপ থাকো, নিষ্পাপ থাকো অবশ্যই হবে। অর্থ যদি ঠিক থাকে, কাঠামো যদি ঠিক থাকে, তাহলে একদম বয়ে যাচ্ছে, হুবু হতে হবে তা না। নিষ্পাপ থাকো অথবা পাপ থেকে বিরত থাকো, পাপ থেকে বিরত থাকো। লোভ করো না, লোভ করো না, তাহলে লোভ থেকে বিরত থাকো। হিংসা করো না, হিংসা থেকে বিরত থাকো। অহংকার করো না, তাহলে অহংকার করা থেকে বিরত থাকো বা নিরঅহংকারী থাকো। অহংকার করো না, নিরঅহংকারী থাকো, কিংবা অহংকার করা থেকে বিরত থাকো। তাহলে এই হচ্ছে আমাদের অস্তি বা নীতি। এখন ধরো ছেলেটি পাপী, এটা আমরা বললাম যে অস্তিবাচক, কি এটা? অস্তিবাচক। এখন ছেলেটি পাপী অস্তিবাচক, এইটাকে আমরা নেতিবাচক করলাম এর আগে, কিন্তু পরীক্ষায় এটা দিয়েছে প্রশ্নবাচক করতে। পরীক্ষক যে কি দিবে আমরা কি জানি বলো? আমরা বললাম অস্তি থেকে নীতি করবো, নীতি থেকে অস্তি করবো, কিন্তু বাক্য দিয়ে পরীক্ষক বলেছে প্রশ্নবোধক বাক্য রূপান্তর করো, প্রশ্নবোধক বাক্য রূপান্তর করো। এই বাক্যের প্রশ্নবোধক কোনটি? তাহলে বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য রূপান্তর দিবে। তাহলে ছেলেটি কি পাপী? না, হাসান মাহফুজ হয়নি। ছেলেটি কি নিষ্পাপ? তাও হয়নি। শানু শাহরিয়ার হয়নি। শিউলি ছেলেটি কি পাপী? হয়নি। হ্যাঁ, গুড। সাবরিনা ফিরদৌস হয়েছে এতক্ষণে। না, সাবরিনা তাও হয়নি। সরি, সাবরিনা হয়নি। না, খান ইয়াসমিন হয়নি। না, হ্যাঁ, ছেলেটি কি পাপী নয়? গুড। প্রকৃতি আজমল পেরেছে, থ্যাংক ইউ। প্লিজ দেখেন, লোকটি পাপী, যখন এই বাক্যটি অস্তিবাচক আছে, অস্তিবাচক না, নিষ্পাপ না, নিষ্পাপ নয়। প্লিজ যা বলছি শোনেন, হয়নি, একজন দুইজনের বাদ দিয়ে বাকি সবারই হয়নি। যখন বাক্যটি অস্তিবাচক থাকবে, প্রশ্নবোধক করবেন, অস্তিবাচক আছে, তাহলে কি লাগাতে হবে? কি? ছেলেটি কি পাপী নয় বা পাপী না? প্রশ্নবোধক চিহ্ন। পাপীকে নিষ্পাপ করা যাবে না, অহংকারকে নিরহংকার করা যাবে না, কাজ থেকে দূরে করা যাবে না, সভ্যকে অসভ্য করা যাবে না, জি না, করা যাবে না। কি লাগাতে হবে? আর না, না থাকলে না লাগাতে হবে। পাপীকে নিষ্পাপ বানালে নো, নেভার, হবে না, ছেলেটি নিষ্পাপ হবে না। ছেলেটি কি পাপী নয়? ছেলেটি পাপী, এর প্রশ্ন হচ্ছে ছেলেটি কি পাপী নয়? ইংরেজিতে করেছেন না? জি, অ্যাফার্মেটিভ নেগেটিভ এরকম বলেন না আপনারা, ইন্টারোগেটিভ নেগেটিভ। জি, আচ্ছা, আমি খাবো না, ভালো করে খেয়াল করেন, না বুঝলে আমি বোঝাতে পারবো না ভাই। আপনি তো আমার সামনে নাই, আপনি তো আমার সামনে নাই, আমি না, আপনি যদি না বোঝেন তাহলে আমি বোঝাতে পারবো না। আমি খাবো না, এবার প্রশ্ন করবেন, আমি খাবো না, প্রশ্ন করবেন, তাহলে না আছে, এখন না কেটে দিতে হবে। যেখানে না নাই, না লাগাতে হবে, না বা নয়, আর যেখানে না আছে কেটে দিতে হবে। আর কি? তাহলে কি যুক্ত হবে? প্রত্যেক ক্ষেত্রে প্রশ্ন করলে কি যুক্ত হবে? কি যুক্ত হবে? হয়ে বাক্যে যদি না, নেই, নয়, নহে না থাকে, তাহলে লাগাতে হবে, আর থাকলে কেটে দিতে হবে। যে
না থাকলে লাগাতে হবে, তাহলে কি তো লিখতে হবে, কি যুক্ত করতে হবে, আর না নেই নয় নহে না থাকলে লাগাতে হবে, আর থাকলে বাদ দিতে হবে। পাপীকে নিষ্পাপ করা, লোভকে নির্লোভ, অহংকার কিন্তু অহংকার না। তাহলে আমি কি খাবো, আর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, কারণ শুধু প্রশ্নবোধক চিহ্ন একটা দেওয়া থাকবে, একটা থাকবে। বাবা বাড়ি নেই, তাহলে প্রশ্নবোধক কি? বাবা বাড়ি নেই। প্রশ্নবোধক কি বলেন? তাহলে আমাকে তো কি লাগাতে হবে, একটা সাবজেক্টের পরে একটা কি লাগালাম, তারপর নেই আছে, নেই বাদ, নেই থাকলে নেই বাদ। বাবা কি বাড়িও, তাহলে বাড়ির পরে তাহলে আছে, নেই তাহলে আমরা আছে। বাবা কি বাড়ি আছেন বা আছে? জি, থ্যাংক ইউ, যে আপনারা বুঝে গেছেন। আর যদি বাক্যটি হতো বাবা বাড়ি নেই, এটি যদি দিত, বাক্যটি দিত বাবা বাড়ি নেই, না সরি বাবা বাড়ি আছে, নেই তো আগে দিলাম, বাবা বাড়ি আছে, তাহলে এবার কি হতো? তাহলে এবার হতো বাবা কি বাড়ি নেই। ওই যে বললাম হইম কিছু বলিল না, তাহলে প্রশ্নবোধক কি হবে? হইম কিছু বলিল না। এর প্রশ্নবোধক কি হবে? প্রশ্নবোধক হবে যে কি লাগাইতে হবে, কি হইম কি কিছু বলিল না, কেটে দিতে হবে। হইম কি কিছু বলিল, হইম কি কিছু বলিল। বুঝে আছেন? আশা করি বুঝতে পেরেছেন। অনেক উদাহরণ দিচ্ছি না, সিম্পল জিনিস, অল্প উদাহরণ দিলাম, বুঝে নেবেন, প্র্যাকটিস করবেন। আমি এবারে যাব সরল জটিল যৌগিক। কোথায় যাব? জি, সরল জটিল যৌগিক। লেখো। তাহলে আবার বলছি যে বাক্য প্রকরণ টপিকটি থেকে আমাদের দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা। কি কি কাজ? একটা হচ্ছে চেনা, একটা চেনা নিচের কোনটি সরল বাক্য, কোনটি জটিল বাক্য, কোনটি যৌগিক বাক্য, কিংবা একটা বাক্য দিয়ে বলবে এটি কি জাতীয় বাক্য, যেই তার দর্শন পেলাম সে আমরা প্রস্থান করলাম, কি জাতীয় বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, কি জাতীয় বাক্য। রাত ভোর হলো তারপর পথিকেরা পথ হাঁটা আরম্ভ করলো, কি জাতীয় বাক্য। তাহলে একটা বাক্য দিয়ে বলবে কি জাতীয় বাক্য, সরল জটিল নাকি যৌগিক। মানে বাক্যটা চেনা, বাক্যটা চেনা একটা কাজ। আরেকটা হলো রূপান্তর। সরল দিয়ে বলবে জটিল রূপ কি, জটিল দিয়ে বলবে যৌগিক রূপ কি, যৌগিক দিয়ে বলবে সরল রূপ কি, চেনা এবং রূপান্তর। জি, তো খুবই খুবই ইজিয়েস্ট এবং খুবই সিম্পলেস্ট একটা মেথড আপনাদেরকে শেখাবো। জিন্দেগিতে কোনোদিন ভুল হবে না, আর পড়া লাগবে না। জি, খুবই সিম্পলেস্ট একটা ওয়ে। সরল বাক্য লেখেন একটি সমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া। ঠিক আছে। জটিল বাক্য কি? দুইটি সমাপিকা ক্রিয়া। যৌগিক বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া। শুধু এই ছোট্ট সূত্রটি মনে রাখবেন। জি, কিচ্ছু মনে রাখতে হবে না। সরল বাক্য একটি সমাপিকা ক্রিয়া। কোনো বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে তাহলে সরল বাক্য। কোনো বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে, একটা, তাহলে সেটা সরল বাক্য। যদি দুইটি সমাপিকা ক্রিয়া থাকে জটিল বাক্য। তাহলে যৌগিক, তাও দুটি সমাপিকা ক্রিয়া থাকলে জটিল বা যৌগিক। তাহলে এখানে কি ভেজাল আছে? আছে। তাহলে ভেজালটা সারব কি করে? একটা সমাপিকা ক্রিয়া থাকলে বুঝলাম সরল, তো ঝামেলা নাই। কিন্তু দুইটা সমাপিকা ক্রিয়া থাকলে জটিল হতে পারে, যৌগিক হতে পারে। তাহলে এইবার তো প্যাঁচ লাগবে। তাহলে জটিলের যে দুটি সমাপিকা ক্রিয়া কি? পরস্পর নির্ভরশীল।
যাকে বলা হয় সাপেক্ষ। জটিলের যে দুটি সমাপিকা ক্রিয়া এরা পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ। আর যৌগিকের যে দুটি সমাপিকা ক্রিয়া নির্ভরশীল নয়, স্বাধীন। এই কথাটুকু লিখে নেন, তারপর ব্যাখ্যা করে বুঝিয়ে দেব উদাহরণ দিয়ে, তো কাজ শেষ। একটি সমাপিকা ক্রিয়া তাহলে সরল, একটা বাক্যে একটি সমাপিকা ক্রিয়া তাহলে সরল, কাহিনী শেষ। দুইটা সমাপিকা ক্রিয়া, তখন আপনাকে দেখতে হবে যে সমাপিকা ক্রিয়া যে দুইটা, এরা কি একজন আরেকজনের উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল নয়। যদি নির্ভরশীল হয় এটা জটিল, আর যদি নির্ভরশীল না হয়, স্বাধীন স্বয়ংসম্পন্ন হয়, তাহলে এটা যৌগিক। এবার আমরা বাক্যে প্রয়োগ করে যে আপনি না অনেকেই কম বোঝেন, এগুলা আপনারা সবাই কম বোঝেন। আমি যা বলছি তা শোনেন, মাথায়ও নেন, আর একটু এইখানে আমার পড়া শুধু মাথায় নিলে হবে না, মাথায় তার সাথে কোথায় নিতে হবে, যে হার্টে, হার্টে আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি যে রেখেছি কত না যতনে। তো পড়া শুধু প্রেমিকাকে বা প্রেমিককে হার্টের মধ্যে রাখবেন, হৃদয়ের মধ্যে, আর পড়াকে ব্রেনে রাখবেন, হবে না। পড়াকে ব্রেনেও নিতে হবে, হৃদয়েও নিতে হবে। বাবা বেতন পেলে আমরা জামা কিনব। বাবা বেতন পেলে আমরা জামা কিনব। লিখেছে? আচ্ছা, এটা কি জাতীয় বাক্য কমেন্টস করেন। বাবা বেতন পেলে আমরা জামা কিনব, কি জাতীয় বাক্য লেখেন। এগুলা সেগুলা বাদ দিয়ে যেগুলা বলছি সেগুলা লেখেন। যে বাবা বেতন পেলে আমরা জামা কিনবো, এগুলা কি জাতীয় বাক্য? না সাজ্জাদ, তোমাকে তো চেঞ্জ করতে বলিনি ভাই। সুরাইয়া বিনতে সাজ্জাদ, তুমি আমার চেয়ে ফাস্ট হয়ে গেলে তো হবে না। আচ্ছা, তাহলে এটা জটিল বাক্য। জটিল, জটিল, শিউলি, রাকিব, হাসান, তাই না? তারপর মেহেজাবিন লিখছে কমপ্লেক্স, জটিল জটিল জটিল। জি, কোনো সন্দেহ আছে আপনাদের? জটিল কারো সন্দেহ নেই, সবাই নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে লিখেছেন জটিল। যে ঋতু লিখছেন জটিল, বেলা, সবাই ভুলের মধ্যে আছেন। আফরোজা খানম ভুল, আপনারা সবাই ভুলের মধ্যে আছেন। জি, নিশ্চিতভাবে ভুলের মধ্যে আছেন, সন্দেহাতীতভাবে ভুলের মধ্যে আছেন। এই বাক্যটি জটিল বাক্য নয়, এটি একটি সরল বাক্য। রাজু লিখেছে লাস্টে, হ্যাঁ ঠিক আছে, সরল। বলছেন যে স্যার এইটা তো এটার উপর নির্ভরশীল। বাবা বেতন পেলে তারপর জামা কিনবো, তো বাবা বেতন পেলে না, সেগুলি কমার সাথে সম্পর্ক নাই। আন্দাজে মন গড়া বানাই নিও না, কমার সাথে এর কোনো সম্পর্ক নাই। কমার সাথে সরল জটিল যৌগিকের কোনোই সম্পর্ক নাই। ঘটনাটা হচ্ছে এখানে বেতন পেলে একটা ক্রিয়া, জামা কিনবো আর একটা ক্রিয়া। ক্রিয়া দুইটা, কিন্তু এটা হলো অসমাপিকা। এই পেলেটা কি? অসমাপিকা। আর কিনবোটা কি? সমাপিকা। তো আমরা বলেছিলাম একটা বাক্যে কয়টা ক্রিয়া আছে, এইটা দিয়ে তো কাজ হবে না। আর আপনি নির্ভরশীলতাটাকে দেখলেন কেন? আপনাকে নির্ভরশীলতাকে দেখতে বলেছি? নির্ভরশীল আর নির্ভরশীল নয়, সেটা কি আপনাকে প্রথমে কেউ দেখতে বলেছে? আপনি বলেছে? আমি বলেছি প্রথমে দেখবেন সমাপিকা ক্রিয়া কয়টা। সমাপিকা ক্রিয়া একটা, তাহলে নির্ভরশীলতা দেখার তো দরকার নাই রে ভাই। সমাপিকা ক্রিয়া একটা, তো একটা যদি সমাপিকা ক্রিয়া হয় তাহলে নির্ভরশীল না নির্ভরশীল না, এই দেখে আপনার লাভ কি?
এটা আপনার দেখা দেন। সমাপিকা ক্রিয়া একটা তাহলে সরল বাক্য যখন এসে, যখন সমাপিকা ক্রিয়া দুইটা তারপরে আপনি নির্ভরশীল দেখবেন, তাহলে এখানে সমাপিকা ক্রিয়া কি একটা, কিনবো, আর বেতন পেলে কি অসমাপিকা, তাহলে এটি সরল বাক্য। সরল সরল সরল, জি, সন্দেহাতীতভাবে নিঃসন্দেহে সরল। এখন সরলকে আমাদের করতে হবে কি পরিবর্তন, তাহলে আমাদের দুটো কাজ, চেনা আর পরিবর্তন। তাহলে আমাদের এটা সরল থেকে জটিল করতে বলবে পরীক্ষায়, অথবা কি যৌগিক করতে বলবে। সরল থেকে জটিল করতে বলবে, নাহলে সরল থেকে যৌগিক করতে বলবে। জটিল বা যৌগিক যাই করতে বলুক, আমাদের আগে দুইটা সমাপিকা ক্রিয়া লাগবে। জটিল করতে বলুক আর যৌগিক করতে বলুক, আমাদের দুইটা সমাপিকা ক্রিয়া লাগবে। তো সমাপিকা ক্রিয়া একটা আছেই, আর একটা অসমাপিকা ক্রিয়া আছে। তাহলে অসমাপিকা ক্রিয়াটাকে সমাপিকা বানাইতে হবে, অসমাপিকাটাকে সমাপিকায় চেঞ্জ করতে হবে। তাহলে বাবা বেতন পেলে, পেলেকে কিভাবে লিখলে সমাপিকা হবে বলেন? বাবা বেতন পেলে, পেলে অসমাপিকা, বাবা বেতন পেলে অসমাপিকা, এটাকে কি করে লিখলে সমাপিকা হবে? বাবা বেতন পাই, আমরা জামা কিনবো না, পাই বর্তমান আর কিনবো ভবিষ্যৎ, হবে না। যখন এটা সমাপিকা ক্রিয়া করবেন, সে এই সমাপিকা অনুযায়ী কাল, এই সমাপিকা অনুযায়ী কালটা। তাহলে বাবা বেতন পায়, তারপর আমরা কিনবো না, বাবা বেতন পাবে, না পেয়েছে না মাকসুদা খাতুন, বাবা বেতন পেয়েছে, আমরা জামা কিনবো না ভাই। বাবা বেতন পেলে, পেলে মানে পাইনি রে গাধা, বুঝেছিস? বাবা বেতন পেলে মানে বাবা বেতন পাইনি, তো পেলে মানে কি পাইছে? না রে ভাই, পাবে। তাহলে বাবা বেতন কি পাবে, পাবে, আমরা জামা কিনব। এবার দুটো সমাপিকা ক্রিয়া, বেতন পাবে একটা, বাবা বেতন পাবে, আমরা জামা কিনব। বলেন এরা নির্ভরশীল না নির্ভরশীল নয়? এরা নির্ভরশীল না নির্ভরশীল নয়? আপনি বলছেন নির্ভরশীল, কেন আপনি নির্ভরশীলতা বোঝেন না? তাই নির্ভরশীল নয়। নির্ভরশীল আছে বা না কেমনে বুঝবেন? স্যার আপনি খালি আন্দাজে উল্টাপাল্টা কথা বলতেছেন, আমি তো দেখছি নির্ভরশীল। নির্ভরশীল আছে না নাই, নির্ভরশীলতা নির্ভর করবে। আপনি প্রথম ক্রিয়াটুকু বলবেন, পিছনেরটুকু নাই, ধরে নেবেন পিছনের এটুকু নাই। বাবা বেতন পাবে, এইটুকু বলা যায় না, যায় না? বাবা বেতন পাবে, শুধু এইটুকু একা একা বসতে পারে না, পারে না? যদি রাগ করে চলে যায়, না থাকে, বাবা বেতন পাবে এটা বলা যাবে না? আবার যদি এর না থাকে, তাহলে আমরা জামা কিনবো, এটা আলাদাভাবে বসতে পারে না, পারে না? দুটো স্বাধীন সমাপিকা ক্রিয়া। সংযোগ মংযোগ বাদ দাও, ভুলে যাও, অগামগা জগা মার্কা কথা ভুলে যাও। যা বলছি তাই আগে বলছো, তাই শোনো। যে বাবা বেতন পাবে, শুধু এইটুকু একটা বাক্যের আকারে লেখা যায় কিনা? আমরা জামা কিনবো, এটা একটা, অর্থাৎ দুটো স্বাধীন সমাপিকা ক্রিয়া, দুটো স্বাধীন সমাপিকা ক্রিয়া। যৌগিক, যৌগিক বাক্য হয়ে গেছে। দুটো স্বাধীন সমাপিকা ক্রিয়া, দুটো স্বাধীন সমাপিকা ক্রিয়া যখন বসেছে একসাথে, যৌগিক হয়ে গেছে। কিন্তু যৌগিকটাকে আপনি একটু কাঠামোটা দিবেন, কাঠামো একটু সুন্দর করে লিখবেন। তাহলে মাঝখানে একটা যোগ দিতে হবে। বাবা বেতন পাবে, তাই আমরা জামা কিনবো, বা তারপর আমরা জামা কিনবো, বা সুতরাং আমরা জামা কিনবো। যৌগিক বাক্য মানে দুটা আলাদা কি, দুটা আলাদা সরল বাক্য। যৌগিক বাক্য মানে আলাদা আলাদা দুটা সরল বাক্য, বুঝতে পারলেন? জি, দুটি আলাদা সরল বাক্য, একাধিক সরল বাক্য মিলে যৌগিক। এখন এই আলাদা বাক্য দুটোকে আমরা এক বাক্যে তো লিখছি, এক বাক্য, আলাদা বাক্যে তো লিখবো না। তো এক বাক্যে লিখলে মাঝখানে একটা যোগ দেবো, যোগ। তাই বা সুতরাং বা তারপর, এটা না দিলেও যৌগিক হয়ে গেছে। বাবা বেতন পাবে, আমরা জামা কিনবো, যৌগিক হয়ে গেছে। যৌগিকটাকে সুন্দর করতে হলে আপনাকে এই দুটো স্বাধীন সমাপিকা ক্রিয়া বা স্বাধীন বাক্যাংশের মাঝখানে একটা যোগ দিতে হবে। তাই, এবং, সুতরাং, তারপর, অতএব। আর যদি জটিল করতে চান, জটিল
তাহলে কি ওই সমাপিকাকে আবার অসমাপিকা করবেন না? জটিল করতে হলে তো সমাপিকা লাগবেই। যোজক তুলে দিয়ে সমাপিকাকে নির্ভরশীল করব কি দিয়ে? শর্ত দিয়ে। শর্ত। সমাপিকা মানে স্বাধীন, তো স্বাধীনকে কেমন করে নির্ভরশীল করবেন? শর্ত। যখন বাবা বেতন পাবে তখন আমরা জামা কিনব। এইবার আপনি একটা কাজ করেন তো, এইটুকু বলেন, যখন বাবা বেতন পাবে। যখন বাবা বেতন পাবে বলা যাবে? দেখেন সমাপিকা ক্রিয়ায় কিন্তু আছে, সমাপিকা ক্রিয়ায় কিন্তু আমি রেখেছি। আমি তো সমাপিকা অসমাপিকা করিনি, তো সমাপিকা মানে মনের ভাব প্রকাশ করতে পারবে, কিন্তু তবুও এটা মনের ভাব প্রকাশ করতে পারিনি কেন? যে শর্ত দিয়েছি যে যখন বাবা বেতন পাবে, তো শর্ত দিয়েছি, ফলে স্বাধীনটাও সমাপিকা হয়েও কি নির্ভরশীল হয়ে গেছে। খুবই সিম্পল। সরলকে জটিল করতে হলে আপনি দুটো সমাপিকা বানাতে হবে, বানিয়ে যৌগিক করতে হলে মাঝখানে যোজক দিতে হবে, আর জটিল করতে হলে যোজক না দিয়ে শর্ত লাগাতে হবে। যদি এটা বোঝেন তাহলে আপনার এই জিন্দেগিতে, জীবনে কোনোদিন আর কেউ আপনাকে পরীক্ষা আসবে, আপনি উত্তর দেবেন। বৃষ্টি হলে ময়ূর নাচে। বৃষ্টি হলে ময়ূর নাচে। এখন কেউ কেউ বলবে জটিল। কেন জটিল? বলছে স্যার বৃষ্টি হওয়ার পর ময়ূরের নাচা নির্ভরশীল। ভাই নির্ভরশীলতা পরে, নির্ভরশীলতার বিষয়টা আগে না। আগে হচ্ছে সমাপিকা ক্রিয়া কয়টা? তো সমাপিকা ক্রিয়া একটা, ময়ূর নাচে। হলে তো অসমাপিকা, বৃষ্টি হলে অসমাপিকা, তাহলে ময়ূর নাচেটা সমাপিকা, মানে সরল বাক্য। তো আমরা সরল বাক্যকে পরিবর্তন করব, পরিবর্তন। আফরোজ আবার বলছে যৌগিক। এই গাধা, বৃষ্টি হলে এটুকু বলে আলাদা বাক্য হবে? আফরোজা গাধা বল, আফরোজা খানম বলো, শুধু যদি বলো বৃষ্টি হলে তাহলে এটাকে এক বাক্য হলো না। অসমাপিকা ক্রিয়া দিয়ে তো বাক্য হবে না, তাহলে এটা অসমাপিকা, এটা সমাপিকা, তাহলে সরল, একটা সমাপিকা সরল। এখন আমরা এটাকে কি জটিল বা যৌগিক যাই করি, জটিল বা যৌগিক যাই করি, প্রথম কাজ কি? প্রথম কাজ এই অসমাপিকাকে সমাপিকা করা। তাহলে কি বৃষ্টি হবে? ময়ূর নাচে? না, নাচে যেহেতু ভবিষ্যৎ না, নাচে বর্তমান, তাহলে বৃষ্টি হয়। বৃষ্টি হয়, ময়ূর নাচে। দুটো স্বাধীন সমাপিকা, যৌগিক অলরেডি হ্যাভ ডান। কেন যৌগিক হয়ে গেছে? তাকান, শুধু বৃষ্টি হয় এটা বলা যাবে না। বৃষ্টি হয়, আমি একটা বৃষ্টি হয়, পাখি ওড়ে, পাতা পড়ে, শুধু বৃষ্টি হয়, একটা আলাদা স্বাধীন বাক্য। চাইলে আপনি লিখতে পারবেন বৃষ্টি হয়, এটা আলাদা অর্থ প্রকাশ করবে। ময়ূর নাচে, এমনি ময়ূর নাচে, দুটো স্বাধীন সরল বাক্য। কিন্তু আমি এক বাক্যে লিখবো, যে এক বাক্যে লিখবো বলে তো যৌগিক। আলাদা করে লিখলেও তো আলাদা সরল বাক্য, আলাদা করে লিখলে দুটি সরল বাক্য, আর দুটি সরল বাক্যকে আলাদা করে আমরা একসাথে যৌগিক বানাবো, তাহলে মাঝখানে যোজক। বৃষ্টি হয় তাই ময়ূর নাচে, বৃষ্টি হয় সুতরাং ময়ূর নাচে, বৃষ্টি হয় অতএব ময়ূর নাচে। যৌগিক, যোজক লাগাবো, স্বাধীন দুটি সরল বাক্যের মাঝে যোজক লাগাবো। বৃষ্টি হয় এবং ময়ূর নাচে, বৃষ্টি হয় তাই ময়ূর নাচে, বৃষ্টি হয় সুতরাং ময়ূর নাচে, বৃষ্টি হয় অতএব ময়ূর নাচে, বৃষ্টি হয় তারপর ময়ূর নাচে। যে কোনো একটা যোজক দিবেন, অর্থবোধক, অর্থবোধক। তাই দিবেন, সুতরাং দিবেন, কি দিবেন? আপনাকে একটাই দিবেন, তাই কি অর্থপূর্ণ হলেই হবে। এখন বলেন বৃষ্টি হয় কিন্তু ময়ূর নাচে, তাহলে হবে না। যোজক একটা দিলেই হবে, কিন্তু সেটা যেন বাক্যটার সাথে কি হয়? অর্থপূর্ণ হয়। জি, অর্থপূর্ণ হয়। এখন যদি বলে বৃষ্টি হয় কিন্তু ময়ূর নাচে, তাহলে হবে? তাহলে অর্থপূর্ণ হলো না। জি, আর জটিল করতে চান, জটিল, তাহলে যোজক দিবেন না, শর্ত দিবেন। শর্ত, যখন বৃষ্টি হয় তখন ময়ূর নাচে, যখন বৃষ্টি হয় তখন, যদি বৃষ্টি হয় তবে ময়ূর নাচে, যেমনি বৃষ্টি হয় তেমনি ময়ূর নাচে, যেই বৃষ্টি হয় সেই ময়ূর নাচে, যেহেতু বৃষ্টি হয় সেহেতু ময়ূর নাচে। শর্ত একটা না, অনেক রকম শর্ত আছে। আবার বলছি, বাক্য যদি অর্থপূর্ণ হয়, কাঠামো ঠিক থাকে, তাহলে শর্ত কোনটা দিয়েছে না, শর্ত দিয়ে আপনাকে জি জটিল করতে হবে, কিন্তু অর্থবোধক হবে না। বলেন কি সমস্যা? এখন তো খুব বুঝতেছেন, আমি বলার আগে লিখে দিচ্ছেন, তো বললেন যে একটু আগে বোঝেন না। বলেন এবার কি বোঝেন না সেটা বলেন।
ভিক্ষুকে ভিক্ষা দাও কি জাতীয় বাক্য? ভিক্ষুকে ভিক্ষা দাও কি জাতীয় বাক্য? বৃষ্টি হয় বলেই সরল বাক্য। শানু শাহরিয়ার, বলেই বৃষ্টি হয় বলেই ময়ূর নাচে। তুমি আসবে বলে, বৃষ্টি হয় বলে, মা ছিল না বলে, অসমাপিকা হয়ে যায়। অসমাপিকা হয়ে যায়, বলেই বললেই কি অসমাপিকা হয়ে যায়। তো সরল কেন? সরল কারণ ক্রিয়াই তো একটা। এর আগে তবু ক্রিয়া দুইটা ছিল, সমাপিকা ও অসমাপিকা। তো ক্রিয়া যে বাক্যে একটা, সেটা যে সরল, এটা নিয়ে তার সন্দেহ নেই। যেখানে ক্রিয়া দুইটা তিনটা, তখন দেখছি মানে কয়টা সমাপিকা অসমাপিকা বাক্য। যেখানে ক্রিয়াই একটা তো সরল। এখন একটাই ক্রিয়া সরল, তো জটিল যে করবেন, যৌগিক করবেন, তো কেমনে করবেন? জটিল যৌগিক যে বানাবেন, ক্রিয়া যে দুইটা লাগবে, তার একটা ক্রিয়া পাবেন কই? এর আগে তো দুইটা ছিল, অসমাপিকা সমাপিকা। আমরা অসমাপিকা সমাপিকা বানাই নিলাম, অসমাপিকাকে সমাপিকা বানিয়ে নিলাম। এবার ক্রিয়াই তো একটা। এবার কি হবে? যে ভিক্ষা চাই তাকে ভিক্ষা দাও। যে ভিক্ষা চাই, তাহলে এই যে ভিক্ষা চাই, এটা একটা সমাপিকা ক্রিয়া। আর দাও, যে ভিক্ষা চাই তাকে ভিক্ষা দাও। একজন লিখছে যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। এটা হবে না? হবে না? আচ্ছা, যদি হয় তাহলে বলেন তো, যেখানে দাও তো একটা ক্রিয়া সমাপিকা, আর একটা কই? আমি যে বলেছি জটিল হতে হলে, যৌগিক হতে হলে দুইটা সমাপিকা ক্রিয়া লাগবে, দুইটা সমাপিকা লাগবে। তো এইখানে আপনারা যারা লিখতেন যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, তাহলে ভিক্ষা দাও, এখানে সমাপিকা ক্রিয়া আরেকটা কই? দুইটা সমাপিকা ছাড়া কেমনে হবে? হ্যাঁ, সমাপিকা একটা আছে, উজ্জ আছে। যে হয় ভিক্ষুক, বাংলা ভাষায় একটা ক্রিয়া হয়, এটা উজ্জ থাকতে পারে। ইংরেজিতে যেটা অক্সিলারি ভার্ব এম ইজ আর, ইংরেজিতে অক্সিলারি ভার্ব এম ইজ আর, বাংলায় হয়। তো এখানে আসলে যে ভিক্ষুক তাকে, আসলে যে হয় ভিক্ষুক, যে হয় ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। এই যে হয়টা কি উজ্জ আছে, তার মানে সমাপিকা ক্রিয়া দুইটা না থাকলে কোনোভাবে যৌগিক বা জটিল বাক্য হতে পারবে না। তো যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, তাও হবে উজ্জ আছে। আর আপনি যদি বলেন আমি উজ্জ ফুজ্জ রাখবো না, কিসের আবার উজ্জ মুজ্জ, আমি ক্রিয়া বসায় দেখাই দেবো। তাহলে যে ভিক্ষা চাই তাকে ভিক্ষা দাও, যে ভিক্ষা করে তাকে ভিক্ষা দাও। যেহেতু সে ভিক্ষা ভিক্ষুক, যেহেতু সে ভিক্ষুক সেহেতু তাকে ভিক্ষা দাও, যেহেতু সে ভিক্ষা করে সেহেতু তাকে ভিক্ষা দেওয়া হবে। জি, না হওয়ার কোনো কারণ নাই। যৌগিক করবেন, যৌগিক, তাহলে কি করবেন? সে ভিক্ষুক তাই তাকে ভিক্ষা দাও। যৌগিক, সে ভিক্ষুক তাই তাকে ভিক্ষা দাও। এই যে সে ভিক্ষুক একটা আলাদা স্বাধীন সরল বাক্য। ক্রিয়া কই? ওই যে হয়, জি সে হয় ভিক্ষুক। আর এই যে যোজক লাগাই দিলেন, তাই তাকে ভিক্ষা দাও। আর যদি বলেন স্যার আমি উজ্জ ফুজ্জ বুঝি না, ধর কিসের উজ্জ, তাহলে বলবেন সে ভিক্ষা করে, সে ভিক্ষা করে, বা সে ভিক্ষা চাই তাই তাকে ভিক্ষা। তাহলে ক্রিয়া একটা থাকলে আরেকটা ক্রিয়া বানিয়ে নিতে হবে, কারণ ক্রিয়া যতক্ষণ না দুটো করবেন ততক্ষণ কি জটিল বা যৌগিক হবে না। সত্যবাদীকে সবাই ভালোবাসে, সত্যবাদীকে সবাই ভালোবাসে। তাহলে এই যে সব ভালোবাসাটা এখানে ক্রিয়া, ক্রিয়া একটা সমাপিকা, সরল বাক্য, আমাদের রূপান্তর করতে হবে। তাহলে দুটো সমাপিকা লাগবে। তাহলে যে সত্য কথা বলে, যে সত্য কথা বলে তাকে
সবাই ভালোবাসে। যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে। অথবা বলতে পারবেন যে সত্যবাদী, যে সত্যবাদী। এখানে আরেকটা ক্রিয়া কই, যে হয়, যে হয় সত্যবাদী, যে হয় সত্য। আর যদি যৌগিক করেন, যৌগিক, সে সত্যবাদী তাই, সে সত্যবাদী বা সে সত্য কথা বলে তাই, তাই না দেখেও সুতরাং, সুতরাং অতএব তাকে সবাই ভালোবাসে। এবার বলেন আপনাদের কি সমস্যা? এখন এরকম উদাহরণ আমি 5টা দিলাম, 10টা দিতে পারি, 20টা দিতে পারি, 50টা দিতে পারি, 100টা দিতে পারি। জি, বোঝানোর কাজ শেষ, বোঝানোর কাজ শেষ। এখন যত উদাহরণ দিয়ে আলোচনা করব প্র্যাকটিস, এটার নাম হচ্ছে প্র্যাকটিস। যে তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। বোর্ডের বাইরে চলে গেল। আচ্ছা দেখেন কি জাতীয় বাক্য আছে, কি জাতীয়? জটিল। জি, আপনারা সবাই লিখতে হবে জটিল। জি, থ্যাংক ইউ। জটিল, যেই তার দেখা পেয়ে দর্শন পেলাম। জটিল, জটিল যে সে আছে, তাহলে আমি যৌগিক করতে চাই। যৌগিক, যৌগিক করব, শর্ত কেটে দিব, সিম্পল। জটিল আছে বুঝে গেছেন, তাহলে যৌগিক করবেন, তাহলে শর্ত তুলে দিবেন, হয়ে গেছে যৌগিক। হয়ে গেছে, কিন্তু আর একটু ভালো করার জন্য মাঝখানে যোজক। শর্ত তুলে দিয়েছেন, দুটো স্বাধীন সমপিকা শর্ত তুলে দিয়েছেন, অলরেডি যৌগিক হয়ে গেছে। কিন্তু আপনার একটু কাঠামোটা সুন্দর করতে চাইলে মাঝখানে একটা যোজক। তার দর্শন পেলাম তাই, তাই তাই আমরা প্রস্থান করলাম, তারপর আমরা প্রস্থান করলাম, সুতরাং আমরা প্রস্থান করলাম। শর্ত তুলে দিয়ে যোজক লাগাবে। কিন্তু সরল যদি করতে বলে, কি করতে বলবে আমরা তো জানি না। জটিল দিয়েছে, সরলও বলতে পারে, যৌগিক বলতে পারে। সরল যদি বলে তাহলে যোজক তুলে দিতে হবে। আর এই যে পেলামটা সমাপিকা ক্রিয়া, পেলাম, তার দর্শন পেলাম, সমাপিকা, সমাপিকাটাকে অসমাপিকা, প্রথম সমাপিকাকে অসমাপিকা। তাহলে তার দর্শন পেয়ে, তার দর্শন পেয়ে, তার দর্শন পেয়ে, বা তার দর্শন পেয়ে, বা তার দর্শন পাওয়া মাত্রই, তার দর্শন পাওয়া মাত্রই, দর্শন মাত্রই, দর্শন পেয়েই আমরা প্রস্থান। জি, তিনি, আচ্ছা একটু এদিক থেকে লিখি, ওইদিকে বোর্ডের বাইরে চলে যাচ্ছে। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। কি বাক্য? প্রভা বলছে স্যার জটিল বা যৌগিক বাক্যে 2-এর বেশি সমাপিকা ক্রিয়া থাকতে পারে না। হ্যাঁ পারে প্রভা, অবশ্যই পারে। সরল অবশ্যই পারে প্রভা, দিলেই পারবে, কেন পারবে না? আমরা ভাত খেলাম, তারপর আমরা টিভি দেখলাম, তারপর পড়া শুরু করলাম। প্রভা তোমাকে বলছি, আমরা ভাত খেলাম, তারপরে টিভি দেখলাম এবং কি পড়া শুরু করলাম। হতে পারে আরো মেলা, যত ক্রিয়া লাগাবো তত হতে পারে, না হওয়ার কিছু নাই। আচ্ছা, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি, যৌগিক বাক্য, আপনি লিখেছেন যৌগিক, কম্পাউন্ড। জি, যৌগিক। এখন কি জটিল করবেন? জটিল করেন, যোজক তুলে দিলেন। জটিল করবেন, যোজক তুলে দিয়ে শর্ত লাগাবেন। যখন তিনি আমাকে 5 টাকা দিলেন
তখন বাড়ি যেতে বললেন। যখন তিনি 5 টাকা না, যখন তখনই দেওয়া যাবে, আর কোনো শর্ত দেওয়া যাবে না যে যেই তিনি আমাকে 5 টাকা দিলেন সেই বাড়ি যেতে বললেন। যেই তিনি আমাকে 5 টাকা দিলেন সেই বাড়ি, যেমনি তিনি আমাকে 5 টাকা দিলেন তেমনি বাড়ি যেতে বললেন। যেহেতু তিনি আমাকে 5 টাকা দিলেন সেহেতু বাড়ি যেতে বললেন। আর যদি সরল করেন তাহলে যোজক তুলে দিতে হবে, শর্ত তুলে দিতে হবে, সমাপিকাকে অসমাপিকা। তিনি আমাকে 5 টাকা দিয়ে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বা 5 টাকা দিয়েই বাড়ি যেতে। জি, তো আমার সরল জটিল যৌগিকের আলোচনা শেষ, বাক্য রূপান্তরের আলোচনা শেষ। জি, হ্যাঁ প্রভা, থ্যাংক ইউ তোমাকেও। ওকে, এখন লেখেন। আচ্ছা, তাহলে বাক্য রূপান্তর নিয়ে কোনো প্রশ্ন থাকলে করবেন। আমরা আরেকটি নতুন টপিক, ছোট্ট একটি টপিকে ফাঁকে আলোচনা করবো, যেহেতু আমাদের একটু সময় আছে। জি, আপনারা কোনো প্রশ্ন থাকলে বিগত ক্লাস, আজকে যেহেতু পরীক্ষা আছে, যে বিগত ক্লাসের কোনো প্রশ্ন থাকলে কিংবা আজকের ক্লাসের কোনো প্রশ্ন থাকলে করবেন। বিগত ক্লাস এবং আজকের ক্লাসের কোনো প্রশ্ন থাকলে করবেন। আচ্ছা, বাড়ি মনে হয় কাছে। হ্যাঁ রিকা, এটা আগের যুগের ব্যাকরণ থেকে নেওয়া তো। আগের যুগে 5 টাকাতে অনেক দূরে যাওয়া যেত, এখন তো 5 টাকা ভিক্ষুকও নিতে চায় না। আগের যুগে 5 টাকা দিয়ে অনেক দূর যাওয়া যেত, 1 টাকা দিয়ে মেলা কিছু জিনিস হতো। তো বইগুলো তো অনেক আগের ব্যাকরণের উদাহরণে অনেক এরকম আছে আর কি। বলেন, কোন প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা কারো? গত ক্লাস বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি নিয়ে কিংবা আজকের ক্লাস বাক্য প্রকরণ নিয়ে প্রশ্ন থাকলে দ্রুত করবেন। আমরা, জি হ্যাঁ সাবরিনা, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো ভালোই বুঝাই, তাই না? মনে হয় না? পছন্দ হয় না? মনে হয় না? জি হ্যাঁ, আমি ভালোই বুঝাই ইনশাল্লাহ, কিন্তু আমার বোঝার জন্য ছাত্রকেও ভালো হতে হয়। তোমরা ভালো তাই বুঝতে পারছো, বোঝার চেষ্টা থাকতে হবে। অ্যাডাল্ট লার্নিং মানে শুধু শিক্ষক বোঝাবে আর তুমি শুনবা তা না, তোমার ভেতরেও কি ওটা শেখার আগ্রহ থাকতে হবে, তাহলেই ভালো হবে। তো তোমাদের যেহেতু আগ্রহ আছে, হ্যাঁ আকাঙ্ক্ষা আছে, তোমরা আমার ভালো শিক্ষার্থী, কাজে তোমরা। শশী ভূষণ, হ্যাঁ শশী ভূষণ দীর্ঘইকার, তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ ক নাম্বার, ক। হাসান মাহফুজ, ক উত্তর বাবা, ক ক উত্তর। সাবরিনা বলছে আপনার ফেভারিট টিচার, থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনাটা কি বাক্য? যৌগিক বাক্য। খান ইয়াসমিন, যৌগিক। তুমি একটা কাজ করো, বিপদে মোরে রক্ষা করো, এইটুকু এমনি একা একা বসানো যায় বা যায় না, অর্থ প্রকাশ করে না করে না সেটা বলো। খান ইয়াসমিন, তুমি প্রথম বাক্যাংশটুকু এমনি বলে দেখো তো, বিপদে মোরে রক্ষা করো, এইটুকু একা একা মনের ভাব প্রকাশ করতে পারে না পারে না? পারে। পারে বিধায়, যেহেতু এটা একটা স্বাধীন বাক্যাংশ, স্বাধীন সরল বাক্য, আরেকটু অংশের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা অবশ্যই যৌগিক। জি যৌগিক। রবিন মন্ডল লিখছে আমার গুরু, ধন্যবাদ শিষ্য রবিন। সুমনা আক্তার, স্যার দরজার পাশে বসে মশার কামড় খেয়ে লাইভ দেখছি। দরজার পাশে কেন সুরমা আক্তার? দরজার পাশে কেন? দরজা বন্ধ করে দিলে কি নেটওয়ার্ক কেটে যায়? কোনটি শুদ্ধ বাক্য? গণিত খুব কঠিন। হাসান গাধা, ওই যে আকণ্ঠ পর্যন্ত তো আগেই ভুল, আকণ্ঠ পর্যন্ত গাধা আগে ভুল। এই সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না, নড়িতে গাধা সাধু গাধা, তাহলে ভুল। তারপরে নৌকা স্রোত ভাসিয়া চলিয়াছিল, নৌকা স্রোত ভাসিয়া চলিয়াছিল গাধা, তাহলে ওই যে চলিয়াছিল ভাসিয়া, তাহলে গুরুচণ্ডালী গাধা। তো তুই বুঝিস না, খালি প্রশ্ন করিস, নিজে বোঝার চেষ্টা করিস না কেন? তোকে যে পই পই করে বললাম যে আগে চেষ্টা করবি, মানে প্রশ্ন খালি, নিজে কিছুই করবি না। গাধা আকণ্ঠ পর্যন্ত গাধা বাহুল্য দোষ, তোকে বুঝিয়ে দিয়েছি। গাধা যে নড়িতে নড়িতে সাধু, নড়তে চলি, তাহলে গুরুচণ্ডালী গাধা। ওই যে ভাসিয়া চলিয়াছিল গাধা সাধু গাধা, তাহলে গুরুচণ্ডালী। তো নিজে তো আগে একটু দেখে, একটু হলেও তো নিজে একটু নড়বি চড়বি, নিজে দেখার চেষ্টা করবি।
যা পাবি তাই খালি স্যার কি হবে, তো তোকে শেখাচ্ছি কেন বল? আগে চেষ্টা করতে হবে বাবা, চেষ্টা করতে হবে। কোথায় কি দিয়েছে অগামগা জগা ফেসবুক গ্রুপে পরীক্ষা দিবা, আর ওই মগা পেজে পরীক্ষা দিবা। জাকির বিশেষের মতো মগা পেজ, তারপর বাংলাদেশ অনেক অগামগা জগা যে কোনো জায়গায় পরীক্ষা দিবা, ওরা কি উত্তর দিবে? ওইটা দিয়ে তো হবে না। তোমাকে আমি শেখাচ্ছি, যা তুমি সে অনুযায়ী উত্তর দিবা। কে কি দিল এটা ভুলে যাও, এটা ফেলে দাও। কনফিউজড হচ্ছে মানে আমার প্রতি তোমার আত্মবিশ্বাস কম, অথবা নিজের প্রতি। আমি তো কনফিউজ তুমি হচ্ছে মানে তোমার নিজের প্রতি অথবা আমার প্রতি তোমার আত্মবিশ্বাস নাই, যে স্যার বললো তাহলে ঠিক বললো কিনা। আমি যেটা বুঝিয়ে দিয়েছি সেখানে তুমি মেলাও, কে কি উত্তর দিল। তো যে একজন উত্তর দিল বলে কি সেটা ঠিক হয়ে গেল? একজন বললো আজ সূর্য পশ্চিম দিকে উঠেছিল, হ্যাঁ না হতেও পারে, উনি যখন বলেছেন তো ঠিকই আছে। তোমার আত্মবিশ্বাসের অভাব অথবা আমার প্রতি তোমার বিশ্বাসের অভাব। জি, কনফিউজ তো হওয়াই। বিশ্বাস যদি কম থাকে, হ্যাঁ, জানার যদি ল্যাকিংস থাকে, ঘাটতি থাকে, তাহলে তো কনফিউজড হওয়াই। জি, কনফিউজড আর কিছু নাই। কোন বানানটি শুদ্ধ? মাস্টার, পোশাক, জিনিস, পোস্ট অফিস। গাধা। আবার হাসান মাহফুজকে বলছি, তুই আসলে একটা গরু। কোন বানানটি শুদ্ধ? এটা হবে না রে গদ্ধ, প্রশ্নটা ভুল করেছে। তুই কোনো মগা সাইটে পরীক্ষা দিচ্ছিস নিশ্চিত, আমি এটা নিশ্চিত। তুই কোনো মগা জগা সাইটে পরীক্ষা দিচ্ছিস, কোনো জগা সাইট, 100 টাকা দিয়ে পরীক্ষা নাই, এরকম সাইট অনেক আছে। প্রশ্নটি হবে কোনটি অশুদ্ধ রে গাধা। এই প্রশ্নটি হবে কোনটি অশুদ্ধ। মানে মাস্টার শুদ্ধ, এই পোশাক শুদ্ধ, পোস্ট অফিস শুদ্ধ, গাধা জিনিস অশুদ্ধ। তাহলে প্রশ্নটা ওই মগা সাইট ভুল করেছে। এখানে বানানটা হবে কোনটা অশুদ্ধ, তাহলে গাধা ওই জিনিস অশুদ্ধ, জিনিস ওটা দন্তস্ব হবে অশুদ্ধ, আর বাকি সবই শুদ্ধ। তাহলে কোনটা শুদ্ধ, এর উত্তর কেমনে দিব বল বাবারে? খাওয়ার সে না খাওয়া ভালো। না খেয়ে মানুষ মরে দেরি করে, খেয়ে মরে তাড়াতাড়ি। তো বুঝবি, এটা বুঝবি, যখন বুঝবি তখন টাইম থাকবে না। আজ বুঝবি না, বুঝবি কাল, ছাই তুলবি আর পারবি গাল। তো ঠিক আছে, পরীক্ষা দেন। জি না, সব শুদ্ধ না সাবরিনা ফেরদৌস, একটা অশুদ্ধ আছে। জিনিস, জিনিস মূর্ধন্যস্ব হবে না, দন্তস্ব হবে। জিনিস বানানটি ভুল আছে, মানে প্রশ্নটা হবে কোনটি অশুদ্ধ। তাহলে জিনিসটা অশুদ্ধ, বাকি তিনটাই শুদ্ধ। হ্যাঁ, নিজে রুলস পড়তে হবে। আমার ক্লাসটা প্রয়োজন একাধিকবার করবেন, বুঝবেন, তাই না? জি, কেউ ভুল প্রশ্ন করছে, ভুল উত্তর দিচ্ছে, এটা থেকে বিভ্রান্ত হওয়া যাবে না বাবা। বিভ্রান্ত হলেই সর্বনাশ। আর তোমাদের তো যে সমস্যা বললাম, যখন যদি ফেসবুকে নানান পেজ, নানান গ্রুপ, নানান ভাইয়া, নানান পরীক্ষা, তো দে একটু 50 টাকায় তো লাগবে, দিয়ে যে লাভের যে ক্ষতি হয়ে যাবে এটা তো বুঝবা না। তো যাই হোক, আর ক্ষতি হবে না যদি তুমি বুঝে শুনে পড়ো, যে না ওরা কি উত্তর দিচ্ছে দিক, আমি শিখেছি যা সেটাই। তোমারটা বলবো খান ইয়াসমিন, তোমারটা আমার হারিয়ে গেছে এতক্ষণে, তুমি প্রশ্ন করো। খান ইয়াসমিন, এত প্রশ্নের ভিড়ে তোমার প্রশ্ন হারিয়ে গেছে, বলো। বিপদে মরে রক্ষা করো, আমি তো তোকে বললাম রে গাধা, ওটা যৌগিক হবে গাধা। খান ইয়াসমিন গাধা, তুই তো আমার কথা বুঝিস না, তুই আর একটা গাধা যে কথা বুঝিস না। তোকে বুঝালাম যে বিপদে মরে রক্ষা করো, এইটা একটা আলাদা বাক্যাংশ, এটা একটা আলাদা বাক্যাংশ, তাহলে যৌগিক হবে। বিপদে মরে রক্ষা করো, এটা আলাদা স্বাধীনভাবে বলা যায়। পরের অংশটুকুর সাথে এর কোনো অর্থের কি মানে এর মানে নির্ভরতা নাই। বিপদে মরে রক্ষা করো, এটা একটা স্বাধীন সরল বাক্য, যেটা পরের বাক্যাংশের সাথে বসেছে, কিন্তু তার সাথে কোনো নির্ভরতা নাই, ফলে এটা যৌগিক। এটার বাকি দুটা ক হবে। কি বলে, এই মেয়ে কই থেকে আসছে, এ কি বলে? আমি তো এর কথা বুঝি না, এর প্রশ্ন বুঝি না, এ কি বলে এটা? এর বাকি দুইটাও কও হবে মানে কি? তো মহা বিপদ এই মেয়েকে নিয়ে, এই মেয়েটাকে নিয়ে। সুরভি মিম, স্যার কোথায় দন্ত শয়ত হয়ে আর কোথায় স্থয়ত? আচ্ছা, কোথায় দন্ত শয়ত হয়ে, এখন কোথায় শয়ত হয়ে, কোথায় শয়ত হয়ে মানে কি? নিকটস্থ, স্থ, স্থ মানে অবস্থিত, নিকটে অবস্থিত, অবস্থিত স্থ। আর স্ত
অন্তঃস্থল, থল না, অন্তঃস্থল, অন্তঃস্থল, তল, তল। এখন শব্দ অনুযায়ী রে ভাই, নিকট স্থ মানে নিকটে অবস্থিত, তাহলে স্থ মানে কি নিকটে অবস্থিত, অবস্থিত, অবস্থান। আর অন্তঃস্থল, অন্তরের অন্তঃস্থল, অন্তঃস্থল মানে কি অন্তরের কি তলে, তল, তল, তল মানে তলে, আর স্থ মানে অবস্থিত। এটার সরল ও জটিল কি হবে তো সেটা তো প্রশ্ন তো ভালো করে করবি। তুই এমনি যদি সাংকেতিক ভাষায় প্রশ্ন করিস আমি কেমনে বুঝবো রে বাবা? আচ্ছা, এটা বিপদে মরে রক্ষা করে এনামের প্রার্থনা। আচ্ছা, একটি বাক্য, সব বাক্যের যে 3টি ফরম্যাট হবে তার তো মানে নাই। একটি বাক্যের, সকল বাক্যের যে 3টা ফরম্যাট হবেই তার কিন্তু কোনো মানে নেই। সকল বাক্যেরই 3টা ফরম্যাট নাও হতে পারে। বুঝতে পেরেছো? সকল বাক্যের 3টা ফরম্যাট নাও হতে পারে। অনেক বাক্য আছে যেগুলোর 3টাই ফরম্যাট রূপান্তর করা যাবে না, করতে গেলে সমস্যা তৈরি হবে। হ্যাঁ, মরিয়ম খাতুন লিখে দিয়েছে স্থান বোঝালে সহায়তা, আমি সেটাই বুঝিয়েছি। স্থান, স্থান বা অবস্থান। হ্যাঁ, পাক। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, ইংরেজি শব্দ। মরিয়ম, সাবরিনা যেটা বলছো, STAN, টি থাকলে ত হয় ইংরেজি থেকে। আর কি এই যে ST, আর যখন SH এরকম থাকলে থ হয়, সরি TH থাকলে থ হয়। তো ইংরেজি শব্দ এখানে ঝামেলা আছে। যখন শুধু স্থান STAN তখন স্থান, পাকিস্তান, KISTAN, পাকিস্তান। আর যখন TH তখন থ, টিতে ত আর TH এ থ। যখন তুমি বিদেশি শব্দ নিয়ে আসবে তখন তোমাকে স্থ না স্থ সেটা নির্ভর করবে বানানটা। টি দিয়ে হলে ত, আর TH। পথ, PATH, কি এটা? পথ, পথ। আর পতাকা, PATA, তো পাকিস্তান যেহেতু টি দিয়ে সেজন্য সহায়তা। রাজস্থান, TH, সেজন্য স্থান। আর এমনি সাধারণত স্থানের ক্ষেত্রে সহায়তা হয়, আর তল বোঝালে সহায়তা হয়। আর পাকিস্তানের ক্ষেত্রে কেন সহায়তা? STAN, টি থাকলে ত আর TH থাকলে থ। তো আমরা তাহলে পরীক্ষা দিয়ে ফেলি, আপনাদের পরীক্ষার প্রশ্ন ছেড়ে দিই, তাই না? হ্যাঁ, আগামী দিন আমরা প্রত্যয় পড়ানো শুরু করব। আজকে একটা ছোট চ্যাপ্টার পড়াতে চেয়েছিলাম, থাক, দরকার নেই, তাড়াহুড়ো জগে আমরা বড় টপিকগুলো শেষ করে নেব। আমরা প্রত্যয় পড়িয়ে ফেললে ব্যাকরণের কিন্তু গুরুত্বপূর্ণ বড় বড় টপিক শেষ। তারপর 2-3টা ক্লাসে হয়তো বাকিগুলো শেষ হয়ে যাবে। প্রত্যয়টা পড়ে নিলে ভালো করে শোনেন। আমরা ধ্বনি তত্ত্ব শেষ করেছি, ধ্বনি পরিবর্তন, সন্ধি, কারক, পদ প্রকরণ, সমাস, তাই না, বাক্য প্রকরণ। জি, আরেকটা আছে শব্দ প্রকরণ, আরও একটা বড় টপিক আছে শব্দ প্রকরণ। তাহলে আমরা প্রত্যয় পড়বো, হয়তো 2 দিন আমাদের প্রত্যয় পড়তে হবে, 2 দিন শব্দ প্রকরণ পড়তে হবে, দেশি বিদেশি, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। আর তারপরে আর 3টা ক্লাস, মানে মোট আর ব্যাকরণের 5টা ক্লাস হবে। আর ব্যাকরণের কি 5টা ক্লাস হবে, সর্বোচ্চ 6টা। আমি চেষ্টা করবো 5টা ক্লাসে শেষ করতে, কারণ আমাদের সাহিত্য পড়াবো। ঠিক আছে, 5-6টা, জি 6টার মতো ক্লাসে আমরা ব্যাকরণ শেষ করে সাহিত্য শুরু করব। নিকন, কয়ে ব, হ্যাঁ কয়ে ক না, কয়ে ব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। পরীক্ষার লিঙ্ক দিব, পরীক্ষা দিবে, ঠিক আছে? ওকে।
হ্যাঁ মামুন বলেছি শব্দ আছে, জি পড়াবো, বললাম তো দুটো আছে বড় টপিক, প্রত্যয় আর কি শব্দ। আচ্ছা খান ইয়াসমিন, প্রশ্ন করলে আমি তো অনেক প্রশ্ন মাঝখানে ঢুকে পড়ে, তুমি বোঝো না, অনেক প্রশ্ন মাঝে ঢুকে পড়ে, তো তুমি আগে কি প্রশ্ন করেছো ওইটা তো আমার মাথায় থাকে না, স্ক্রিনেও থাকে না, এই জন্য পরে করলে আবার করবে, আবার পুরোটাই করবে, না হলে আমি তো বুঝতে পারবো না। তুমি বেশি প্রশ্ন করো এটা ঠিক আছে, প্রশ্ন করবে, কিন্তু প্রশ্নটা যখন পরে আবার করবে রিপিট করে করবে, না হলে আমি ওই আগে যে প্রশ্নটা চলে গেছে দেখিনি সেটা তো আমার স্ক্রিনে থাকে না, বোঝো না, আমার সামনে তো স্ক্রিন থাকে, ও আগের প্রশ্নগুলো চলে যায়। নিক্কন চিক্কন না নিক্কন কয়ে বয়িত হওয়ার কথা, তারপরে দেখতে হবে অভিধান, দেখতে হবে 9-10 বই প্রিন্টে মিশে অভিধান, জি মাহফুজ অভিধান দেখতে হবে, বাংলা একাডেমির অভিধান দেখতে হবে। 9-10 বইয়ের চেয়ে বানানের ক্ষেত্রে একটা জিনিস হলো অথেন্টিক, বানানের ক্ষেত্রে, জি বানানের ক্ষেত্রে সবচেয়ে অথেন্টিক হচ্ছে বাংলা একাডেমির অভিধান, দেখবেন অভিধানে যা আছে তাই। জি আমার মনে হচ্ছে কয়ে ব, তারপর আপনি যেহেতু বললেন আপনি একটু অভিধান দেখবেন বা আমি একটু দেখবো। জি ভালো থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। পরীক্ষার লিঙ্ক আসবে, জি ওয়েট করেন 1 মিনিট। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আচ্ছা ইয়াসমিন আমি ক্ষমা চাচ্ছি, তোমাকে বকা দিয়েছি, আচ্ছা ক্ষমা চাচ্ছি, হ্যাঁ ওকে থ্যাংক ইউ।